নমস্কার। শুরু করছি ক্যালকাটা ডায়ালগসের সান্ধ্য প্রতিবেদন। খবরের অন্তরালের খবর নিয়ে আমি মনোজ দাস। ভারত বাংলাদেশ দু দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সম্পর্ক বর্তমানে আদৌ আছে কি, নাকি মুখ দেখাদেখি বন্ধ হওয়ার মতো দুই দেশের বাণিজ্য একেবারে থমকে আছে? দুই দেশের অধিকাংশ মানুষের ধারণা যে 5ই আগস্টের আগে থেকে হরতাল, অবরোধ, আইন শৃঙ্খলার অবনতি, রেল চলাচল বন্ধ, ইন্টারনেট বন্ধ ইত্যাদি নানা কারণে দু দেশের মধ্যেকার যে বাণিজ্য একেবারে থমকে গিয়েছে। আর সেই থমকে যাওয়া অবস্থা এখনো বহাল আছে, এটাই জানে অনেকেই। একটা দেশের বড় সংখ্যক মানুষ শুনলে তারা দুঃখ পাবেন যে একদমই তা নয়। বাণিজ্যিক সম্পর্ক একেবারে অবশ্যই স্বাভাবিক হয়নি, তার অনেক কারণ আছে। কারণ অনেক এখানে বা ভারত থেকে অনেকেই যারা টাকা পয়সা দিয়ে যারা জিনিসপত্র পাঠিয়েছে তার পেমেন্ট পায়নি, যারা পেমেন্ট পায়নি তারা আর তারপরে পাঠাবার মতো পুঁজি তাদের নেই, সেগুলো সুতরাং কিছু কিছু ক্ষেত্রে অনেক বন্ধ আছে। তবে একেবারে বন্ধ নয়, অনেকটাই স্বাভাবিক হয়েছে। এবং গতকাল 24শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভার বৈঠকের ফাঁকে নিউ ইয়র্কে দু দেশের পররাষ্ট্র দপ্তরের কর্তা, ভারতের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বৈঠকের পর যেটুকু ঘাটতি আছে সম্পর্ক স্বাভাবিক করার পথে, সেই ঘাটতিটুকু মিটে যাবে বলে মনে করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা মনে থাকতে পারে আপনাদের যে কয়েকদিন আগে এই বিষয়ে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম। তার শিরোনাম ছিল 70-এর মুখে ছাই দিয়ে ভারত বাংলাদেশ দু দেশের বাণিজ্য ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। সেই প্রতিবেদন দেখে কেউ কেউ বলেছিলেন আমি মিথ্যে কথা বলছি, তো কেউ কেউ বলেছিলেন অমুকের ধারে কাছে যাব না, মানে ভারতের ধারে কাছে যাব না, ভারত টোটাল বয়কট। আজকেও যে কেউ কেউ তেমনটা বলবেন আমি নিশ্চিত। কেউ কেউ নিজের দেশের সরকারকে তেড়ে গালাগালও দেবেন, কিন্তু কি আর করা যাবে? মাথা মোটা এবং মাথা গরম লোকজনদের দিয়ে তো আর দেশ চলে না। দেশ চালাতে গেলে অনেক দিক ভেবে দেখতে হয়। বিরোধী দলে থাকলে অনেক কথা বলা যায়, কেননা কথার উপর তো ট্যাক্স লাগে না। কিন্তু যেই বসবেন কেউ শাসকের চেয়ারে, ব্যাস মেপে ঝুঁকে কথা বলতে হবে, ভেবে চিনতে কাজ করতে হবে। তা করতে না পারলে চেয়ার ছেড়ে বিদায় নাও, কিংবা ফেলে দেয়া থুতু চেটে নাও। টাটকা উদাহরণ ইলিশ নিয়ে যা হলো বাংলাদেশের মৎস্য উপদেষ্টার। বাণিজ্যের কথায় আসি। আজ থেকে 15 দিন আগের হিসেব এটা। বাংলাদেশের কাগজে এই খবরটি না বেরোনোর সম্ভাবনা অধিক, কারণ বেরোলে আবার দাঙ্গা বাঁধার সম্ভাবনা। ভারত বয়কটের ডাক দিয়ে হাসিনা শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসে 1 মাস পুড়তে না পুড়তে সেই ভারতীয় পণ্য একেবারে বরণ করে নিয়ে আসা। মান সম্মান বলে একটা কথা তো আছে নাকি? তবে কিছু না মনে করলে একটা পরামর্শ দিতে পারি। এই কথা তুলে কেউ ব্যঙ্গ করলে বলবেন, হতে পারে ধরেছিল ভারত আমরা না নিলে খারাপ হয়ে যাবে ওদের মালপত্র, তাই বাধ্য হয়েছে বাংলাদেশ নিতে। প্রতিবেশী তো, কি আর করা যাবে? এবার বলি কি মাল পাঠিয়েছে বাংলাদেশ সেই খবরে। টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা তাদের 8ই সেপ্টেম্বরের সংখ্যায় তারা লিখছে, ইন্দো বাংলা ট্রেড রিজিউমস ভায়া রেল রুট, 40,000 টনস ফ্রেট এক্সপোর্টেড। অর্থাৎ আমদানি রপ্তানি চালু হওয়ার পর ভারত থেকে শুধু রেলপথে গিয়েছে 40,000 টন জিনিস,
তার মধ্যে বহু কিছু জিনিস আছে, সে আর কত নাম করব। তবে চাল, গম ও চিনি এই তিনটে জিনিস যাচ্ছে না, কারণ এই তিনটে জিনিসের রপ্তানির ওপর ভারত সরকারের নিষেধাজ্ঞা জারি আছে। তাই এই বস্তুগুলো সাদা পথে যাচ্ছে না। তবে পেঁয়াজ যাচ্ছে, এবং শুধু পেঁয়াজ যাচ্ছে তাই নয়, পেঁয়াজের যে ট্যাক্স ছিল ভারত সরকারের, সেই ট্যাক্সও কিছু করেও ছাড় দিয়েছে ভারত, এবং এখন সাদা পথেই চলে যাচ্ছে পেঁয়াজ। তবে যে বস্তুগুলো যাচ্ছে হওয়ার কথা নয়, অর্থাৎ ওই যে বললাম চাল, গম, চিনি, এগুলো না যাওয়াতে কিন্তু বাংলাদেশে জিনিসপত্রের দাম, ওই জিনিসগুলোর দাম কিন্তু ভীষণভাবে উঠে গেছে। কয়েকদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে ভারত কত লক্ষ ডিম পাঠিয়েছে, সে কথাগুলোও বলেছিলাম। তো এখন যেটা ব্যাপারটা হচ্ছে, সাদা পথে সব জিনিস যায় না দু দেশের মধ্যে, ডাঙা বর্ডার তো অনেক, আবার জলের বর্ডারও আছে। জলের বর্ডার দিয়ে সেখান দিয়েও চলে যায়। সন্ধে হলেই নানা রকম খেলা শুরু হয়ে যায়, দিনের বেলা তো হয়। যদি ওপারের তারা বিজিবি না কি, আর এপারে তো বিএসএফ আছে, যদি একটু তালমেল করে নেওয়া যায় সব জিনিস চলে যাওয়া যায়। তবে সেই হিসেবটা কিন্তু অজানা। এছাড়া আর একটা খবরও দিই, নুমালীগড় শোধনাগারের প্রচুর সরঞ্জাম কিন্তু এইসব গন্ডগোলের মধ্যেও বড় বড় কন্টেনার দিয়ে করে বাংলাদেশের ওপর দিয়ে নুমালীগড় চলে গেছে স্থলপথে। এতদিন কোনো বাধা ছাড়াই, কেউ কোনো বাধা দেয়নি, বাংলাদেশও কিছু বলেনি, এবং ভারতও সেই বাধা তো পায়নি। শুধু পায়নি তাই নয়, ভারতও ডিজেল পাঠিয়ে গেছে আগের মতোই। কয়েকদিন আগে এই বিষয় নিয়েও কিন্তু আপনাদের মনে থাকতে পারে একটা এপিসোড করেছিলাম। সুতরাং যারা ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় পণ্য বয়কট করো বলে স্লোগানে মাথা খারাপ করে দিয়েছিলেন, তারা যে সেটা বোঝা যাচ্ছে। এবং তাদের মধ্যে এই যে এখনকার আবার কিছু উপদেষ্টা আছেন, বিশেষত দুজন তো ছাত্র উপদেষ্টা আছেন, সেই ছাত্র উপদেষ্টারা তাদের কাছ থেকে তো তারাই তো মূল আন্দোলনটা শুরু করেছিলেন। তো সেই মূল আন্দোলন শুরু করবার পর সে সময় তো তারা ওই স্লোগানই দিয়েছিলেন ভারতীয় পণ্য বয়কট করো। কিন্তু এখন উপদেষ্টা হওয়ার পর প্রথম দিকে একটু উল্টোপাল্টা বেফাস বলে ফেলেছিলেন, এখন আর বেফাস বলছেন না, কারণ তারা বুঝে গেছেন যে এসব স্লোগান আসলে রাজনীতি করার জন্য, মেনে চলবার জন্য নয়, মান্য করার জন্য নয়। এটা বাংলাদেশের সরকারের দু চারটে মাথা বুঝে গেছেন, যারা ব্যবসা বাণিজ্য করে ও দেশে, বলে না বণিকের মানদণ্ড রাজদণ্ড হয়ে গেল। তো সেই বণিকের মানদণ্ড তারাও তো আবার এসবগুলো চালাচ্ছেন। তারা বলে দিয়ে দিয়েছেন এসব না করলে, এসব করো না, এসব করলে চলবে না, ভারতের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, বাণিজ্যের সম্পর্ক। সুতরাং সম্পর্ক তৈরি হয়েছে, তারা অনেকটাই বুঝে গেছেন। এখন যেটুকু বাকি আছে, এবং যারা বাকি আছে বুঝতে, তারাও বুঝে যাবেন, বেশি দেরি হবে না। আর না বুঝলে কি হবে, তার চেয়ে বোঝার ফলে কি হয়েছে সেটা একটু বলি। এটা অবশ্য বুঝতেই পারছেন এই আমলের নয়, কারণ 15 বছর ধরে তো শেখ হাসিনা ছিলেন ক্ষমতায়। তো এটা সেই শেখ হাসিনার আমলের আখ্যান। এক দর্শক বন্ধু একদিন জানতে চেয়েছিলেন আমার কাছে হাসিনার আমলের অর্থনীতি ও উন্নয়ন সম্পর্কে। বেশি বলার স্কোপ নেই এখানে, কারণ আমার এখানে পরিধি কম সময়ের, তাই অল্প দু চারটে কথা বলছি। শেখ হাসিনার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যাকে বলা হয় অর্জন, সেটা হচ্ছে তার দেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন। 2009 থেকে 2024 এই 15 বছরে বাংলাদেশের অর্থনীতি বার্ষিক গড় 6.3% হারে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধির হার সহজ নয়। দুনিয়ার বৃহত্তম বৃদ্ধি হয়েছে যে দেশগুলোতে সবচেয়ে বেশি বৃদ্ধি, সেই দেশগুলোর মধ্যে এটা পড়ে। দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি এই 15 বছরে 300% বৃদ্ধি পেয়েছে।
123 বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে তার 3 গুণের কাছাকাছি 455 বিলিয়ন ডলার। জনপ্রতি জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আগে ছিল 2009 সালে 841 মার্কিন ডলার, এটা 2024 সালে, এখন ওটা বেড়ে হয়েছে 2650, 840, 841, সেখান থেকে 2650 মার্কিন ডলার, 3 গুণেরও বেশি। এমন দুরন্ত ও চমৎকার বৃদ্ধির কারণটা কি জানেন? এই কারণের ফলে, এই বৃদ্ধির ফলে বাংলাদেশের, যে বাংলাদেশকে আগে বলা হতো লো ইনকাম কান্ট্রি বা নিম্ন আয়ের দেশ, সাদা বাংলায় গরিব দেশ, সেই গরিব দেশ থেকে সেটা এখন হয়ে গেছে কি মিডল ইনকাম কান্ট্রি বা মধ্যবিত্ত দেশ। এটা হয়েছে কবে? আজকে নয়, 2009 সালে ছিল, বললাম ওইটা লো ইনকাম কান্ট্রি, আর তারপরে 2015 সালেই সেটা হয়ে গেছে মিডল ইনকাম কান্ট্রি। 2010 সালে দেশে অতি দরিদ্র বা অতি দরিদ্র রেখা বা এক্সট্রিম পভার্টি লাইন, তার নিচে ছিল 10% মানুষ। 2022 সালে এই সংখ্যা তার আর্ধেকে নেমে এসেছে, 5%। এসবের প্রতিফলন হয়েছে বাংলাদেশের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সেখানে, অর্থাৎ মানব উন্নতির রেখা, ইউএনডিপি বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম 2010-এ এটা ছিল, তাদের প্রোগ্রামে বলা হয়েছে যে 2010-এ এটা ছিল 0.56, সেটা 2022-এ এই যে ডেভেলপমেন্ট, এটা বেড়েছে, ডেভেলপমেন্ট অনেকটা বেড়ে হয়ে গেছে 0.67। আর এই যে ব্যাপক উন্নতি, তার মূলে কি? তার মূলে আছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে ব্যাপক উন্নতি। এই শিল্প এবং বাণিজ্যের উন্নতির জন্যেই 2009 সালে বাংলাদেশের যে পরিমাণ বাণিজ্য ছিল 2023 সালে তার চেয়ে বেড়েছে 5 গুণ, 500% বেড়ে গেছে। বাংলাদেশের এই উন্নতির বড় অংশীদার তার আছে, কিন্তু তাদের একজন হচ্ছে বড় অংশীদার, সব থেকে বেশি বাংলাদেশের সাথে ব্যবসা চীনের, তারপরেই হচ্ছে ভারত। আর বেশি তথ্য দিয়ে ভারাক্রান্ত করব না, শুধু একটাই কথা বলবো, চীনের থেকে বাংলাদেশ শুধু আমদানি বা ইম্পোর্ট করে, চীন শুধু বাংলাদেশে জিনিস পাঠায় না, খুব বাংলাদেশের জিনিস ভীষণ 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 কম। এর ফলে কি হয়, একটা একে বলা হয় অর্থনীতির ভাষায় ট্রেড ডেফিসিট। তো চীনের সাথে বাংলাদেশের ট্রেড ডেফিসিট প্রচণ্ড, আর ভারতের সঙ্গে তা কিন্তু নয়। ভারত যেমন বহু জিনিস এখানে এক্সপোর্ট করে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে যেমন অনেক জিনিস নেয়, চীনের থেকে অনেক কম হলেও, কিন্তু চীন যত না বাংলাদেশ থেকে নেয়, ভারত কিন্তু বাংলাদেশ থেকে তার থেকে বেশি জিনিস নেয়। এটা বাংলাদেশের বাণিজ্য মহল জানে, এবং তারা জানে বলেই তাদের চাপে সরকারও বুঝেছে এটা না করলে দেশ গোল্লায় চলে যাবে। এখনকার মতো এখানেই থামছি, ধন্যবাদ।